হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। তো তোমরা জানো যে গ্রুপ সি ডি যে পরীক্ষা রয়েছে এসএসসি, সেটা খুবই কাছে। তো তোমাদের জন্য একটা কুইক রিভিশন আমি নিয়ে এলাম, যেই টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। বিশেষ করে কনস্টিটিউশনে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট আমাদের, সেখানে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আমাদের সেখানে পার্লামেন্ট রয়েছে, আমাদের সেখানে কিছু কনস্টিটিউশনাল বডিজ রয়েছে। তো এই টপিকগুলো জেনারেলি ইম্পর্টেন্ট রয়েছে। তো এই টপিকে আমি তোমাদেরকে কিছু ক্লাস প্রত্যেক সপ্তাহে করাবো। আমাদের পরীক্ষা রয়েছে মার্চের 1 তারিখ এবং মার্চের 8 তারিখ, যদি আমি খুব ভুল না করি। তো আমরা আজকে যে টপিকটা দেখবো, আশা করি তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ বা আমার ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছ। আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট। দেখো, আমাকে একদম ডিটেলে, মানে একদম ভেতরে ডিটেলে গিয়ে তো করতে হবে না, কারণ এসএসসি গ্রুপ সিডির যতটা আমাদের দরকার, মানে যতটা পরীক্ষার জন্য তোমাদের দরকার, তার আমি একটা ডিটেল এক্সপ্লেনেশন, ডিটেল অ্যানালিসিস করব। তার পাশাপাশি কি সম্ভাব্য এমসিকিউ রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কি প্রশ্ন এসছে এবং আরো কি মডেল প্রশ্ন রয়েছে, সেইগুলো আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা একটু ডিটেল অ্যানালিসিস করে নিই যে ফান্ডামেন্টাল রাইট বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো, আজকে আমি যখনই তোমাদেরকে বলছি মৌলিক অধিকার, তাহলে এই মৌলিক অধিকার শব্দটার মানে কি, মানে হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার শব্দটার মানে কি। দেখো, আমরা বলতে পারি যে মৌলিক অধিকার এমন কতকগুলি অধিকার যেগুলো আমাকে আমাদের সংবিধান দিচ্ছে, যাতে একজন মানুষ তার পূর্ণ বিকাশে পৌঁছতে পারে, যাতে একজন মানুষ তার ফুল পার্সোনালিটি যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা যাতে কিন্তু করতে পারে। দেখো, আজকে আমরা তো ভারতবর্ষে বসবাস করছি এবং আমরা সবাই ভারতের নাগরিক। তাহলে আজকে নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কিন্তু আমাদের প্রতি একটা কর্তব্য আছে। কি কর্তব্য? সেটি হচ্ছে যে প্রত্যেকটা নাগরিক যেন তার পূর্ণ বিকাশ করে, প্রত্যেকটা নাগরিক যেন পূর্ণভাবে এই মৌলিক অধিকারের দ্বারা তাদের যে মরাল, ইন্টেলেকচুয়াল, সোশ্যাল বা একদম বলতে পারো যে ফুল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পূর্ণ যে বিকাশ, তারা কিন্তু এই মৌলিক অধিকারের দ্বারা করতে পারে। আমি ছোট্ট কতগুলো এক্সাম্পল দিই, তোমরা মোটামুটি ব্যাপারটাকে বুঝতে পারবে। আজকে দেখো, আজকে আমাদের মৌলিক অধিকার রয়েছে শিক্ষার অধিকার, মানে রাইট টু এডুকেশন। এখানে কিন্তু আমাদের সংবিধানে বা মৌলিক অধিকারে রয়েছে আর্টিকেল 21A তে যে 6 থেকে 14 বছরের বাচ্চার যে শিক্ষার অধিকার, সেটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এবার ধরে নাও যে আজকে যদি কোনো বাচ্চাকে, সে যদি শিক্ষার অধিকার না পেত, তাহলে সে কি আজকে গ্রুপ সিডির পরীক্ষা দিতে পারত, বা আজকে সে কি সঠিকভাবে তার বিকাশ করতে পারতো? একদমই করতে পারতো না। তার কারণ দেখো, আজকে আমরা পড়াশোনা করেছি এবং কিছু লোকে হয়তো সরকারি স্কুলে পড়েছে, কিছু লোকে হয়তো বেসরকারি স্কুলে পড়েছে। তো যাই হোক না কেন, আমাদের এই যে রাইট টু এডুকেশন, এই 6 থেকে 14 বছরের বাচ্চার যে প্রাথমিক শিক্ষার বিষয়টা, এটা কার দায়িত্ব? এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্বের মধ্যে দিয়ে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু একটা লেভেল অবধি পৌঁছতে পেরেছি, যেখানে আমরা আমাদের বুদ্ধি, আমাদের বিবেচনার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করছি। বা দেখো, আজকে ধরে নাও ফর এক্সাম্পল বাক স্বাধীনতার অধিকার, এটা কিন্তু আমাদের একটা মৌলিক অধিকারের অঙ্গ, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের অঙ্গ। আজকে ধরে নাও যে আজকে যদি আমি বাক স্বাধীনতার অধিকার না পেতাম, তাহলে কি আমি নিজে ডেভেলপ করতে পারতাম? আমি যে ভাবছি সেটা কি আমি মুখে বলতে পারতাম? বা আমি যেটা বিশ্বাস করছি, আমি কি সেটা প্রচার করতে পারতাম, পাবলিশ করতে পারতাম? একদমই না। তাহলে কোথাও না কোথাও আমার ডেভেলপমেন্ট কিন্তু আটকে যেত। বা দেখো, আজকে আমার যে জীবিকা অর্জন, আজকে দেখো আমি একজন শিক্ষক, আমি শিক্ষক হিসেবে তোমাদেরকে যতটা আমি হেল্প করার তোমাদেরকে হেল্প করছি, তাহলে দেখো আমি কিন্তু একটা পেশার সাথে যুক্ত রয়েছে। সেরকমই অনেকেই কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে। তাহলে আমাকে ভারতীয় সংবিধান এই মৌলিক অধিকার দিচ্ছে বলেই আমি কিন্তু যথাযোগ্যভাবে আমার যে জীবিকা, সেটা কিন্তু অর্জন করতে পারছি। তার মানে মৌলিক অধিকার মানে এমন কিছু অধিকার যেটা একজন ব্যক্তির পূর্ণ বিকাশের ক্ষেত্রে, একজন ব্যক্তির পার্সোনালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই কিন্তু এইগুলোকে মৌলিক বলা হচ্ছে, প্রাইমারি অধিকার বলা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার, মৌলিক অধিকারের কনসেপ্টটা আমরা ভারতে আনলাম কি করে? দেখো, তার কিন্তু একটা ইতিহাসটা তোমাদের জানতে হবে। দেখো, এখানে 3টে জিনিস এখানে লেখা আছে। আমি প্রথমেই যেটার উপরে দেখতে চাই সেটা হচ্ছে, দেখো যে ব্রিটিশ, মানে এত দিন ধরে প্রায় 200 বছরের কিন্তু আমাদের ব্রিটিশ অধীনে কিন্তু আমরা ছিলাম।
এবং এই 200 বছর ব্রিটিশ অধীনে থাকার ফলে আমরা কিন্তু ব্রিটিশের যে অত্যাচার মনোভাব বা ব্রিটিশের যে একটা বলতে পারো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কিন্তু আমরা দেখেছি। আমি তোমাদেরকে মনে করাতে চাই যে জালিনওয়ালা বাগ, একবার মনে করো তো যে জালিনওয়ালা বাগ যেখানে কিন্তু আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে গিয়েছিল, সেই সময় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের ওপরে বিনা কোনো ওয়ার্নিং এ গুলি চালানো হয়। বা আমরা কিন্তু এটাও দেখেছি যে পুরোপুরি প্রেসের যে অধিকার, সংবাদ মাধ্যমের যে অধিকার, সেটাকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল ব্রিটিশ অধীনে। তার মানে ব্রিটিশ অধীনে কিন্তু আমাদের কোনো মৌলিক অধিকার দেয়া হয়নি, যে বেসিক রাইট গুলো ফান্ডামেন্টালও ছেড়ে দাও, যে একদম বেসিক রাইট গুলো সেইগুলো কিন্তু দেয়া হয়নি। তার মানে যখন 1947-এ আমরা যখন স্বাধীনতা পেলাম, তখন কিন্তু গণপরিষদ বা যারা সংবিধান তৈরি করেছে তারা কিন্তু অবশ্যই এটার উপরে লক্ষ্য রেখেছিল যে কিভাবে সংবিধান গঠন হবে এবং আমরা এমন কিছু অধিকার রাখবো যেগুলো কিন্তু রাষ্ট্র খর্ব করতে পারবে না, যেগুলো কিন্তু একদম বলতে পারো স্যাক্রোসেন্ট মানে হচ্ছে একদম বলতে পারো পবিত্র, সেগুলো কিন্তু কেউ যেন নষ্ট করতে না পারে। এবং অবশ্যই এইগুলো যেন মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত যে অধিকার সেগুলোকে যাতে বাঁচিয়ে রাখে। তার পাশাপাশি দেখো কি, তার পাশাপাশি আরেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। সেই ফ্যাক্টরটা হচ্ছে যে বারবার কিন্তু কনস্টিটিউশনাল মেকাররা কিন্তু এটা দেখেছে যে পার্লামেন্ট মানে আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে বা আইন সভা রয়েছে, তারা মৌলিক অধিকারে বারবারই কিন্তু হস্তক্ষেপ করতে পারে। আজকে যেরকম দেখো সরকারের সমালোচনা করার অধিকার, রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট, এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের একটা অংশ। কিন্তু দেখো আজকে ধরে নাও যে আমি যদি আজকে সরকার বলে যে না, সরকারকে সমালোচনা করা যাবে না, আজকে যদি পার্লামেন্ট বিল পাশ করে বলে বা রাজ্যের আইনসভা বিল পাশ করে বলে সরকারকে সমালোচনা করা যাবে না, রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট আজ থেকে করা যাবে না, তাহলে এটা কি ঠিক? এটা কি আমাদের মৌলিক অধিকারের ক্ষেত্রে ঠিক? এটা কি আমাদের গণতন্ত্রের জন্য ঠিক? গণতন্ত্র মানে শুধু এটা না যে আমরা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নির্বাচনে অংশগ্রহণ করব ব্যাস। গণতন্ত্র মানে কিন্তু সার্বিকভাবে মানুষ সরকারকে সমালোচনাও করতে পারে। তার মানে পার্লামেন্ট যাতে নিজের মতো করে আইন তৈরি না করে, নিজের মতো করে আইন যাতে তৈরি করতে না পারে, এই মৌলিক অধিকারে যাতে নিজের মতো করে হস্তক্ষেপ না করতে পারে, এজন্য কিন্তু এই মৌলিক অধিকারগুলো কিন্তু কোনোদিনই পার্লামেন্ট কাটতে পারবে না। মৌলিক অধিকারে কিন্তু কোনো রকমের বলতে পারো যে অসাধুভাবে বা কোনো ধরনের বলতে পারো যে তোমরা কোনো রকমেরই আর কি মানে আরবিটারি মানে যেন তেন প্রকারে এই মৌলিক অধিকারে কিন্তু রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। এবং তার পাশাপাশি দেখো ডাইভার্সিটি, আমাদের ভারতের যে বৈচিত্র্যতা রয়েছে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণের মানুষরা কিন্তু রয়েছে, তাহলে আজকে যদি সকলকে সমান জায়গায় আনতে হয় তাহলে আমাদের কিন্তু কিছু মৌলিক অধিকার লাগবে। আজকে তোমরা একটা কথা চিন্তা করো যে যারা মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, যারা অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে তাদের কিন্তু সেইভাবে মৌলিক অধিকার প্রয়োজন নেই। কিন্তু ভাবো যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, যারা সামাজিকভাবে পিছিয়ে, যারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে পিছিয়ে, তাদেরকে আমি যদি কিছু বেসিক অধিকার না দিই, ন্যায় যাতে না দিই, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন, যাতে আমি না যদি আমি না দিতে পারি, তাহলে কি তারা তাদের মতো করে ডেভেলপ করতে পারবে? কোনোদিনই কিন্তু ডেভেলপ করতে পারবে না। তাহলে একটা নেশন বা ডেভেলপড নেশনের একটা বৈশিষ্ট্য কি, যে তারা মেজরিটিকে যে রাইটগুলো দরকার সেইগুলো দিচ্ছে, এবং যারা পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া শ্রেণী, অর্থনৈতিকভাবে যাতে পিছিয়ে পড়া, তাদের কিন্তু সহায়তা করছে যাতে তারা এই অধিকারের মাধ্যমে একটা সমান জায়গায় পৌঁছতে পারে। ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম আর্টিকেল 15 ক্লজ 4, আর্টিকেল 16 ক্লজ 4 ক্লজ 4A, যেখানে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি তাদের জন্য কিন্তু রিজার্ভেশন আমাদের রয়েছে। রিসেন্টলি দেখো আর্টিকেল 16 ক্লজ 6 কিন্তু অ্যাড করা হয়েছে, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য কিন্তু 10% সিট রিজার্ভেশনে রয়েছে। তার মানে ভাবো আমি কিন্তু এখানে সমস্ত মাইনরিটিকেও কিন্তু একটা জায়গা দিচ্ছি। এবং এই মৌলিক অধিকারের কথা আমাদের সংবিধানে কোথায় উল্লেখ আছে? এটা কিন্তু উল্লেখ আছে আমাদের পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 কিন্তু আমরা মৌলিক অধিকার নিয়ে এখানে আলোচনা করছি। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসছি আমরা এবার নেক্সট। দেখো মৌলিক অধিকারের তাহলে স্যার বৈশিষ্ট্যটা কি হতে পারে? যে এইটাই হচ্ছে ফ্যাক্টর যে আমরা মৌলিক অধিকারকে মৌলিক কেন বলছি, এমনি অধিকার কেন বলছি না। তার কারণ দেখো, প্রথম কথা, মৌলিক অধিকার কিন্তু বিচারযোগ্য, জাস্টিসিয়েবল।
আজকে যদি আমার মৌলিক অধিকার খর্ব হয়, আজকে যদি কোনো ব্যক্তি বা রাষ্ট্র আমার মৌলিক অধিকার খর্ব করে, আমি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে পারি। আমরা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি আর্টিকেল 32-তে, আমরা হাইকোর্টের কাছে যেতে পারি আর্টিকেল 226-এ। এবং যদি কোনো ব্যক্তি বা রাষ্ট্র যদি আমাদের মৌলিক অধিকার ইচ্ছাকৃতভাবে, বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে যদি কেড়ে নেয়, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিচার করে আমাদের মৌলিক অধিকারকে কিন্তু আমাদের কাছে ফিরিয়ে দেবে। তার মানে ভারতে যে কোনো জায়গায় যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয়, এটা কিন্তু কোর্টে বিচারযোগ্য। নেক্সট কি বলছে দেখো, অবশ্যই ডাইরেক্ট অ্যাক্সেস। আমার যদি মৌলিক অধিকার খর্ব হয়, আমি কিন্তু ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এবং দেখো সুপ্রিম কোর্টের বিভিন্ন তোমরা মামলা দেখবে যেখানে কিন্তু একজন ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে কিন্তু জিতেছে। কেন? কারণ মৌলিক অধিকার খর্ব হলে ব্যক্তি বিশেষের অধিকার খর্ব হচ্ছে, ব্যক্তি বিশেষের স্বাধীনতা খর্ব হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে কিন্তু অ্যাপ্রোচ করতে পারি। তাছাড়া কি? তাছাড়া দেখো এটা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে। আজকে যদি কোনো ব্যক্তি আমাকে মৌলিক অধিকার না দেয়, সেটার ক্ষেত্রেও করা যেতে পারে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও করা যেতে পারে, এমনকি রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু করা যেতে পারে। আজকে যদি ভারতবর্ষ রাষ্ট্র বলতে আমরা কি কি বুঝি? আমরা পার্লামেন্ট বুঝি, আমরা শাসন ব্যবস্থা বুঝি, আমরা আমরা গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে, কর্পোরেশনস গুলো রয়েছে, পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, সরকারের দ্বারা চালিত যে কোম্পানিগুলো রয়েছে বা অর্গানাইজেশন গুলো রয়েছে, যেরকম ওএনজিসি, এলআইসি, যদি এইগুলো আমাদের মৌলিক অধিকার কেড়ে নেয়, আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও প্রতিবাদ করতে পারি, আমরা কিন্তু বিচার ব্যবস্থার কাছে কিন্তু দায়স্থ হতে পারি। নেক্সট কি বলা হচ্ছে? এবার প্রশ্নটা হচ্ছে যে এই মৌলিক অধিকারগুলো কি স্যার পরম? মানে এই মৌলিক অধিকারগুলো কি স্যার অ্যাবসলিউট? একজন ব্যক্তি মৌলিক অধিকার কি পূর্ণরূপে ব্যবহার করতে পারে? তখন উত্তরটা হচ্ছে না। কারণ মৌলিক অধিকারে কিন্তু কিছু নিষেধাজ্ঞা রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে। কি নিষেধাজ্ঞা রয়েছে স্যার? নিষেধাজ্ঞা কিন্তু আমাদের রয়েছে যে এই যে মৌলিক অধিকারগুলো, এই মৌলিক অধিকার, প্রত্যেকটা মৌলিক অধিকারের ক্ষেত্রেই কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। এই রেস্ট্রিকশনটা কে বসায়? এই রেস্ট্রিকশনটা যথাযোগ্যভাবে কিন্তু পার্লামেন্ট বসাচ্ছে। পার্লামেন্ট অনেকভাবেই কিন্তু আমাদেরকে এই রেস্ট্রিকশনস গুলো বসাচ্ছে। কেন বসাচ্ছে? তার কারণ দেখো, আজকে আমি আমার মৌলিক অধিকার এনজয় করতে গিয়ে নিশ্চয়ই অন্য ব্যক্তির অধিকার আমি কেড়ে নিতে পারি না। বা আজকে আমি এমন ভাবে আমার মৌলিক অধিকার আমি এনজয় করতে পারি না যেখানে রাষ্ট্রের কার্যকালে কোনো রকমের ব্যাহত হলো। ফর এক্সাম্পল, আজকে ধরে নাও ব্যবসা পেশা বাণিজ্য তুমি ভারতে করতে পারো। আচ্ছা, তার মানে কি আমি বন্দুক বেচবো? তার মানে কি আমি বোমা বেচতে পারি? একদম না। আজকে দেখো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার আছে। আচ্ছা, তার মানে আজকে আমি কি বলতে পারি যে ওসামা বিন লাদেন খুব ভালো লোক ছিলেন, আমি কিন্তু সভা করতে পারি না? আজকে আমি জমায়েত হওয়ার অধিকার রয়েছে, অ্যাসেম্বল হওয়ার অধিকার রয়েছে, কিন্তু অ্যাসেম্বলটা হতে হবে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে। আজকে আমি ভারতের যে কোনো জায়গায় নির্ভয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু দেখো যেইগুলো আদিবাসী অঞ্চল, কারণ আদিবাসী অঞ্চলের কিন্তু ভিন্ন ভাষা, ভিন্ন লেখনী, তাহলে আমি নিশ্চয়ই সেখানে উইথাউট গভর্নমেন্ট পারমিশন যেতে পারবো না। আশা করি তোমরা যারা সিকিম গেছো দেখবে সিকিমের যেতে কিছু কিছু জায়গায় যেতে কিন্তু পারমিশন লাগে। লাক্ষাদ্বীপে তোমরা যদি যাও সেখানে কিন্তু কেরালা গভর্নমেন্টের পারমিশন লাগবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পারমিশনের প্রয়োজন আছে। তাহলে পার্লামেন্ট কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট গুলোতে রেস্ট্রিকশন বসাতে পারে। তাছাড়া কি বলা হচ্ছে? এইগুলো অবশ্যই পার্লামেন্ট অ্যামেন্ডও করতে পারে। অ্যামেন্ড মানে সংশোধনও কিন্তু করতে পারে তাদের ইচ্ছে মতো, কিন্তু অবশ্যই সেটা সাংবিধানিক হতে হবে, সেটা যেন অসাংবিধানিক না হয়, বা সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, মূল কাঠামো, এটাকে যাতে কোনোভাবেই খর্ব না করে। এবং দেখো ন্যাশনাল এমার্জেন্সির সময়, যখন ন্যাশনাল এমার্জেন্সি চলবে, তখন রাষ্ট্রপতি চাইলে আমাদের সবকটা মৌলিক অধিকার, প্রেসিডেন্ট চাইলে আমাদের সবকটা মৌলিক অধিকার কিন্তু কেড়ে নিতে পারে, সাসপেন্ড করতে পারে দুটো অধিকার ছাড়া। সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। এইগুলো ছাড়া এমার্জেন্সির সময় রাষ্ট্রপতি কিন্তু আমাদের এই মৌলিক অধিকারগুলোকে খর্ব করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো এখানে আমি চলে আসছি, সেটা হচ্ছে যে আমরা মৌলিক অধিকার আর্টিকেল 12 থেকে 35, কিন্তু দেখো আমরা মৌলিক অধিকার কিন্তু জানি আর্টিকেল 14 থেকে 32।
ঠিক আছে? তো আর্টিকেল 14 থেকে 32 সেখানে আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে। তাহলে স্যার আর্টিকেল 12, 13, 33, 33, 34, 35 কোথায় গেল? আমি সেইগুলোতে আসছি। তাহলে দেখো আর্টিকেল 12 কি বলছে? আর্টিকেল 12 হচ্ছে ডেফিনেশন অফ টেন্ট, রাষ্ট্রের সংজ্ঞা। মানে এই যে আমি বারবার বলছি রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র, তাহলে রাষ্ট্র বলতে আমি কাদের বোঝাচ্ছি? দেখো রাষ্ট্র বলতে আমি বোঝাচ্ছি কেন্দ্রীয় সরকারের শাসন ব্যবস্থাকে এবং পার্লামেন্টকে। কেন্দ্রীয় সরকারের শাসন ব্যবস্থার মানে এক্সিকিউটিভের দায়িত্বে কারা কারা আছে? রাষ্ট্রপতি রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, মন্ত্রিসভা রয়েছে। এবং আমাদের কেন্দ্রের আইনসভা কি? আইনসভা হচ্ছে পার্লামেন্ট। তাহলে এইগুলো রাষ্ট্রের ডেফিনেশনের মধ্যে পড়ছে। আমাদের রাজ্যেও কিন্তু রয়েছে, রাজ্যেও কিন্তু শাসন ব্যবস্থা রয়েছে, চিফ মিনিস্টার, রাজ্যপাল, রাজ্যের মন্ত্রীরা, এবং রাজ্যেও কিন্তু আইনসভা রয়েছে, বিধানসভা, বিধান পরিষদ। তাছাড়া দেখো কিছু স্থানীয় স্তরে লোকাল অথরিটি রয়েছে, যেরকম দেখো পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, ডিস্ট্রিক্ট বোর্ড রয়েছে, তারাও কিন্তু রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে পড়ছে। এবং এমন সংস্থা যেগুলো সরকারের দ্বারা তৈরি করা হয়েছে বা সরকারের দ্বারা অনুমোদিত বা সরকারের টাকাতে চলছে, যেরকম দেখো এলআইসি, ওএনজিসি, সেল, এইগুলো কিন্তু সরকারের টাকাতে চলছে বা সরকার দ্বারা অনুমোদিত। তাহলে এইগুলো হচ্ছে আর্টিকেল 12। আচ্ছা, রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে কে পড়ছে না, খুব ভালো করে মাথায় রাখবে, জুডিশিয়ারি। জুডিশিয়ারি কিন্তু রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে পড়ছে না। কেন পড়ছে না? ওয়াই? আর্টিকেল 12তে জুডিশিয়ারি রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে কেন পড়ছে না? আমরা স্যার যখন পলিটিক্যাল সায়েন্স আমরা কিছু কিছু পড়েছিলাম, সেখানে তো স্যার আমরা দেখেছিলাম যে আর্টিকেল 12 মানে রাষ্ট্র মানে শাসন ব্যবস্থা, রাষ্ট্র মানে আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। কিন্তু আর্টিকেল 12-র মধ্যে কেন পড়ছে না? তার কারণ হচ্ছে দেখো, আজকে যদি এই রাষ্ট্র তোমার অধিকার কেড়ে নেয়, তুমি বিচারের জন্য কার কাছে যাবে? তুমি রিট ইস্যু করার জন্য কার কাছে যাবে? বিচারযোগ্য কে? জুডিশিয়ারি। তার মানে যেহেতু জুডিশিয়ারিকে নিরপেক্ষ থেকে ভাবে দেখতে হয় যে ব্যক্তির মৌলিক অধিকার রাষ্ট্র খর্ব করেছে কিনা, এজন্য কিন্তু জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা কিন্তু আর্টিকেল 12-র অংশ না। কারণ সে যদি আর্টিকেল 12-র অংশ হতো, সে কিন্তু সবসময় রাষ্ট্রেরই সাইড নিত। যেহেতু তাকে নিরপেক্ষভাবে বিচার করে দেখতে হচ্ছে কোনো ব্যক্তির মৌলিক অধিকার রাষ্ট্র খর্ব করেছে কি করেনি, এই জন্য কিন্তু আর্টিকেল 12-তে সে মানে জুডিশিয়ারি কিন্তু নট এ পার্ট অফ দ্য স্টেট। এবং দেখো আর্টিকেল 13, আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে কোনো আইন যদি আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে, সেই আইনটিকে পুরোপুরি বাতিল করে দেওয়া যেতে পারে। যদি কোনো আইন, যদি কোনো পার্লামেন্ট বা রাজ্যের আইনসভা আইন বানিয়ে যদি আমাদের মৌলিক অধিকারকে খর্ব করে, তাহলে কিন্তু সেই আইনটিকে পুরোপুরি বাতিল করে দেওয়া যেতে পারে। আমরা কিন্তু জানি জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট। জুডিশিয়াল রিভিউটা কি জিনিস স্যার? জুডিশিয়াল রিভিউ হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট যদি এই পুনর্বিবেচনা করার কিন্তু ক্ষমতা আছে, তারা কিন্তু পুনর্বিবেচনা করে দেখতে পারে যে আজকে যেই আইনটা পার্লামেন্ট লাগু করেছে সেটা মৌলিক অধিকার খর্ব করছে কিনা, রাজ্যের আইনসভা যে আইনটা লাগু করেছে সেটা মৌলিক অধিকার খর্ব করছে কিনা। যদি তোরা দেখে যে মৌলিক অধিকার খর্ব করছে, তাহলে আর্টিকেল 13-তে তারা পুনর্বিবেচনা, সেই আইনটিকে এনকোয়ারি করে ইনভেস্টিগেট করে দেখতে পারে যে আদেও সেটা মৌলিক অধিকার খর্ব করছে কিনা। যদি সেটা মৌলিক অধিকার খর্ব করে, সেই আইনটিকেই পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। ফর এক্সাম্পল, এই যে দেখবে 2024 সালে সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড, যেটা পার্লামেন্টের একটা আইন ছিল, এটাকে কিন্তু পুরোপুরি বাতিল করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। কেন? কারণ এটা ভায়োলেট করছিল আমাদের মৌলিক অধিকার, আরটিআই মানে রাইট টু ইনফরমেশনকে কিন্তু ভায়োলেট করছিল। তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 12 এবং 13। এবার আমরা তাহলে চলে আসছি যে আমাদের তাহলে 6টা মৌলিক অধিকার কি কি রয়েছে। তাহলে দেখো আমাদের 6টা মৌলিক অধিকার কি কি আছে। আমাদের রয়েছে সমতার অধিকার, আর্টিকেল 14 থেকে 18। আমাদের রয়েছে স্বাধীনতার অধিকার, আর্টিকেল 19 থেকে 22। আমাদের রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, আর্টিকেল 23 থেকে 24। আমাদের রয়েছে ধর্মের অধিকার, আর্টিকেল 25 থেকে 28। আমাদের রয়েছে সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, 29 থেকে 30। এবং আমাদের কিন্তু রয়েছে কনস্টিটিউশনাল রেমিডিস, মানে মানে আজকে যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-তে রিট ইস্যু করে আমাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেবে। মাথায় রাখবে 1950 সালে যখন সংবিধান গঠন হয়, তখন কিন্তু সম্পত্তির অধিকার, এই যে রাইট টু প্রপার্টি, এটাও কিন্তু আগে মৌলিক অধিকারেরই অংশ ছিল।
কিন্তু তোমরা জানো যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, কবে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এইটা কিন্তু এখন মৌলিক অধিকারের অংশ না, আগে কিন্তু এটা আর্টিকেল 19-এও ছিল এবং তার পাশাপাশি এটা কিন্তু আর্টিকেল 31-এও ছিল। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে মৌলিক অধিকার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এখন এটি কোথায় রয়েছে? এখন এটি লিগ্যাল রাইট হিসেবে রয়েছে আন্ডার আর্টিকেল 308। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা একটুখানি আর্টিকেল 14টা আজকে দেখব। তাহলে দেখো আর্টিকেল 14 আমাদের কি বলছে? আমাদের আর্টিকেল 14 এখানে কি বলছে? আমাদের আর্টিকেল 14 বলছে, আগে ইংলিশটা পড়ো। দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়াল প্রোটেকশন অফ ল। দেখো দুটো কথা এখানে কিন্তু মাথায় রাখো, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। স্যার এই দুটো জিনিসের মানেটা কি? দুটো জিনিসের মানে কি? দেখো আমি যদি দেখি ইকুয়ালিটি বিফোর ল, এই কনসেপ্টটা আমরা নিয়েছি কোথা থেকে? নিয়েছি কিন্তু ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে। স্যার এই কথাটার মানে, এই কথাটার মানে হচ্ছে যে আইনের থেকে বড় কিন্তু কেউ না, আইনের থেকে বড় কিন্তু কেউ না। আজকে যদি আমি গ্রেফতার হই বা কোনো ব্যক্তি বিশেষ গ্রেফতার হয়, আইনের চোখে আমরা দুজনাই কিন্তু সমান। আইন কোনো ব্যক্তিকে কিন্তু আলাদা করে দেখছে না, আইন কোনো ব্যক্তিকে কিন্তু বৈষম্যমূলক আচরণ কিন্তু করছে না। আইনের চোখে কিন্তু সবাই সমান, আইন কিন্তু সবার জন্যই এক। তাহলে এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। এবং রয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা কিন্তু আমরা আবার নিয়েছি আমেরিকান কনস্টিটিউশন থেকে। কোথেকে নিয়েছি আমরা? আমেরিকান কনস্টিটিউশন থেকে কিন্তু আমরা নিয়েছি। মানে কি স্যার? মানে হচ্ছে আইনের চোখে কিন্তু সবাই সমান, আইন দুজন ব্যক্তিকেই কিন্তু বাঁচার সুযোগ দিই, আইন কিন্তু দুজন ব্যক্তিকেই ন্যায় পাওয়ার সমান সুযোগ দিচ্ছে। এবং অবশ্যই আইন কিন্তু সবাইকে মানতে হবে। এবং আমাদের ল অফ দ্য ল্যান্ড কি? ল অফ দ্য ল্যান্ড হচ্ছে সংবিধান। তার মানে এক কথায় বলতে গেলে আইন সবার জন্য এক, আইন কারোর জন্য বৈষম্যমূলক আচরণ করছে না, আইনের ওপরে কেউ নয়। তাহলে এই হচ্ছে আমাদের দুটো কনসেপ্ট, মাথায় রাখবে। এই দুটোকে মিলিয়ে আমাদের যে কনসেপ্টটা ফর্ম হয় সেটাকে আমরা বলি রুল অফ ল, সেটাকে আমরা বলি রুল অফ ল, আইনের শাসন। এটা আবার কার কনসেপ্ট? মাথায় রাখবে, এটা বিখ্যাত ব্রিটেন পলিটিক্যাল জুরিস্ট বলতে পারো একজন, এভি ডাইসির কিন্তু এটা কনসেপ্ট। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এবার দেখো আর্টিকেল 14-এ আর কি কি রাইট রয়েছে। আর্টিকেল 14-এ রয়েছে কিন্তু, মানে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 মানে সমতার অধিকারে আর কি কি রয়েছে? রয়েছে আর্টিকেল 15। স্যার কি বলছে? আর্টিকেল 15-তে বলছে যে কোনো রাষ্ট্র নিজে বা কোনো ব্যক্তিকে, স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট, রাষ্ট্র কোনো ব্যক্তির সাথে বৈষম্যমূলক আচরণ করবে না। এই 5টা সামাজিক অধ্যায়, অন দিস 5 সোশ্যাল গ্রাউন্ড, কি কি? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জায়গা, এই 5টা সামাজিক আধারে রাষ্ট্র কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করবে না। রাষ্ট্র অন্য কোনো ব্যক্তিকে বৈষম্যমূলক আচরণ কিন্তু করতেও দেবে না। আমি মুদির দোকানে গেলাম, মুদিকে বললাম ডিম দাও, মুদি বললো যে না আপনার গায়ের রং কালো, আপনাকে আমি ডিম দেবো না, যার গায়ের রং ফর্সা তাকে ডিম দেবো। করা যাবে না, কারণ তুমি কিন্তু মানে রেসের ভিত্তিতে, আমার কালারের ভিত্তিতে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারো না। তাহলে আর্টিকেল 15-তে রয়েছে ডিসক্রিমিনেট, এই 5টা সোশ্যাল অধ্যায় করা যাবে না। চলে গেলাম আর্টিকেল 16-এ। আর্টিকেল 16-এ কি রয়েছে? রয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন টার্মস অফ পাবলিক এমপ্লয়মেন্ট, মানে সরকারি চাকরির পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই সমান সুযোগ পাবে। এবং এখানেও কিন্তু কোনো ব্যক্তি বিশেষের সাথে বৈষম্যমূলক আচরণ করা হবে না। মাথায় রাখবে 6টা সামাজিক অধ্যায়, কি কি? একই জিনিস, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এবং আরেকটা এডিশন হচ্ছে সেটা হচ্ছে ডিসেন্ট, মানে বংশ পরম্পরা। তাহলে এই 6টা সামাজিক অধ্যায় রাষ্ট্র কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করবে না এবং সরকারি চাকরিতে বসার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেবে। এই যে আজকে দেখো এই যে গ্রুপ সিডি যে ভ্যাকেন্সি বেরিয়েছে, রাষ্ট্র কি বলেছে? এই ধর্মের লোকে বসতে পারবে না, এই জাতির লোকেরা বসতে পারবে না, এই লিঙ্গের লোকেরা বসতে পারবে না, একদমই কিন্তু রাষ্ট্র বলেনি। তার মানে সরকারি চাকরির পরীক্ষার
সুযোগ কিন্তু সবার জন্যই এক, রাষ্ট্র কিন্তু কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করবে না। আজকে আমি রাজা মহারাজার ছেলে মেয়ে হতে পারি, তাই বলে আমি সরকারি চাকরি পাবো না, পরীক্ষাতে আমি সমান সুযোগ পাবো বসার। চলে গেলাম আর্টিকেল 17 কি বলছে, অস্পৃশ্যতা। মাথায় রাখবে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা কিন্তু একটা অফেন্স, মাথায় রাখবে। আমাদের কিন্তু আইনও আছে, রয়েছে আমাদের আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। তুমি যদি কারোর সাথে কোনো রকম অস্পৃশ্যতা প্র্যাকটিস করো বা অস্পৃশ্যতামূলক কথাবার্তা বলো, তোমার কিন্তু 6 মাসের জেল বা 500 টাকা কিন্তু জরিমানা বা দুটো একসাথে কিন্তু হতে পারে। তাহলে অস্পৃশ্যতা দূরীকরণের কথা কিন্তু বলছে। এখন এটা আবার পাল্টে গেছে, প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্টও কিন্তু এসছে। নেক্সট, অ্যাবলিশন অফ টাইটেল, মানে কাউকে কোন রকমের টাইটেল কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, শুধু 2 রকমই টাইটেল অ্যালাউ আছে, একটা হচ্ছে মিলিটারি, ব্রিগেডিয়ার, কমান্ডার, মেজর, এবং একাডেমিক, এমফিল, পিএইচডি, ডক্টরেট। তাছাড়া অন্য কোন রকম কিন্তু টাইটেল তুমি কিন্তু ব্যবহার করতে পারবে না। এই যে আগে টাইটেল ছিল রাজা, মহারাজা, পাতাউদি, নবাব, করা কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এই গেল আমার আর্টিকেল 14 থেকে 18, রাইট টু ইকুয়ালিটি। এবার আমরা চলে যাব আর্টিকেল 19। এবার আমরা চলে যাব আর্টিকেল 19। আর্টিকেল 19 কি বলছে দেখো, আর্টিকেল 19 আমাদের 6টা স্বাধীনতার কথা বলছে, 6 লিবার্টিজ এর কথা বলছে, 6টা স্বাধীনতার কথা বলছে। 6টা স্বাধীনতা কি কি স্যার? প্রথমে দেখো আমাদের বলছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা কিন্তু আমাকে এখানে বলা হচ্ছে। যে আজকে আমি একটুখানি বিস্তারিতভাবে দেখাই তোমাদেরকে, একটা মিনিট জাস্ট দেবে আমাকে। এই যে দেখো, আজকে আমাকে বাক স্বাধীনতার অধিকারের কিন্তু কথা বলা হচ্ছে। যে আজকে আমি ভারতবর্ষে বসবাস করছি, আমি আমার বক্তব্য পেশ করতে পারি, আমি আমার ভাবনাকে পেশ করতে পারি, সেটা মুখে বলে হোক না কেন, সেটা লিখে হোক না কেন, বা সেটা প্রিন্ট করে হোক না কেন, আজকে আমি কিন্তু এই বক্তব্যগুলো কিন্তু পেশ করতে পারি। তার মানে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কিন্তু আমাদের রয়েছে, বাক স্বাধীনতার অধিকার রয়েছে। কিন্তু মাথায় রাখবে এই অধিকারগুলো কিন্তু পরম না, এই অধিকারগুলো কিন্তু পরম না। রাষ্ট্র এই অধিকারগুলোতে অনেক রকমের রেস্ট্রিকশন বসিয়ে, যেরকম স্যার কি রেস্ট্রিকশন বসিয়েছে, এই যে দেখো রেস্ট্রিকশন গুলো সব আমি এখানে লিখে দিয়েছি। কিরকম রেস্ট্রিকশন স্যার? সভার্জিনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, আমি এমন কোনো কথা বলতে পারবো না, লিখতে পারবো না যেখানে ভারতের সার্বভৌমত্তা বা একতা বিঘ্নিত হয়। আমি এমন কোনো কথা লিখতে পারবো না, বলতে পারবো না যেখানে অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ হয়, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, বা ভারতের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয়, বা আমাদের যে একটা জনশৃঙ্খলা রয়েছে সেটা কোনোভাবে ভঙ্গ হয়, বা কোর্টের অর্ডারের বিরুদ্ধে কিন্তু আমি কোনো প্রতিবাদ বা কোনো সমালোচনা কিন্তু আমি বলতে পারবো না, লিখতে পারবো না, ছাপতে পারবো না। তার পাশাপাশি কি বলা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আমাকে বলা হচ্ছে এটা যে আজকে আমাদের দেশের তো একটা নৈতিকতা আছে, মরালিটি রয়েছে, আমি অবশ্যই এই নৈতিকতাকেও কিন্তু ভঙ্গ করতে পারবো না। বা দেখো, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করলাম, বা আমি কাউকে একদম মানে কি বলবো, যে পার্সোনালি তাকে গালাগাল দিলাম, তাহলে কি এটা তো তার তো একটা অফেন্স নেওয়ার কথা, তাহলে অবশ্যই আমি এইগুলো কিন্তু বলতে পারবো না। এবং কাউকে মানে আমি একটা সভায় জনগণকে এত উত্তেজিত করে দিলাম যে সে গিয়ে কোনো একটা ক্রাইম করে দিল, তাহলে সেইগুলো কিন্তু করা যাবে না। মানে এখানে কিন্তু বিশালভাবে রেস্ট্রিকশন রয়েছে। নেক্সট আমি চলে আসছি, এবার বলছে ফ্রিডম অফ অ্যাসেম্বল, মানে জমায়েত হওয়ার অধিকার। তাহলে দেখো, ভারতে আমরা বসবাস করছি, ভারতের নাগরিক, আমরা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে যারা নাগরিকরা রয়েছি তারা কিন্তু আমরা সমাবেশ করতে পারি। সমাবেশ সরকারের বিরুদ্ধে হতে পারে, সরকারের পক্ষে হতে পারে, কোনো একটা প্রোটেস্ট হতে পারে, এইগুলো কিন্তু আমরা করতে পারি। কিন্তু মাথায় রাখবে, সমাবেশ মানে কিন্তু স্ট্রাইক করার অধিকার না, ধর্মঘট করার কিন্তু অধিকার নেই। এখানেও দেখো রেস্ট্রিকশন রয়েছে, 2 প্রকারের রেস্ট্রিকশন। অবশ্যই যেন সেই জমায়েতটা যেন ভারতের সার্বভৌমত্তা বা ঐক্যতার বিরুদ্ধে না হয়। আজকে তুমি বললে যে ভারতের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো, আমি সভা করব, সেটা কিন্তু করা যাবে না। বা অবশ্য দেখো, জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এরকমও কিন্তু সভা তোমাকে করতে দেবে না। নেক্সট আমি চলে আসছি এবার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তাহলে দেখো, আমরা যখন ভারতে রয়েছি, তাহলে ভারতের বাসিন্দা হিসেবে আমরা কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন, যে কোনো ইউনিয়ন হোক না কেন,
অ্যাসোসিয়েশন হোক না কেন, অর্গানাইজেশন হোক না কেন, সোসাইটি হোক না কেন, ক্লাব হোক না কেন, আমরা কিন্তু জয়েন করতে পারি বা আমরা নিজে কিন্তু সেই পলিটিক্যাল পার্টি, অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, ইউনিয়ন কিন্তু খুলতে পারি। তাহলে এইটা খোলার কিন্তু স্বাধীনতা আছে। এখানেও দেখো তিনটে রেস্ট্রিকশন রয়েছে, সভার্জিনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার, এবং দেখো অ্যাড করা হচ্ছে এখানে মরালিটি। নিশ্চয়ই আমি এমন কোনো পলিটিক্যাল পার্টি খুলবো না, ফর এক্সাম্পল জেশে মোহাম্মদ, আল কায়েদা, নিশ্চয়ই আমি সেই পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হব না, কারণ আমাদের নৈতিকতা কিন্তু একটা আছে ভারতবাসী হিসেবে। নেক্সট চলে আসছি আমরা এবার মুভমেন্ট অ্যান্ড রিসাইড। দেখো আজকে আমরা অনলাইনের মাধ্যমে কানেক্টেড রয়েছি, কিন্তু যদি আমাদের কোনো না কোনো সময় দেখা হয়, তাহলে নিশ্চয়ই সবাই তোমরা বিভিন্ন জায়গাতে রয়েছো, কেউ মেদিনীপুরে রয়েছে, বর্ধমানে রয়েছে, আসানসোলে রয়েছে, তাহলে বিভিন্ন জায়গা থেকে তোমরা হয়তো কলকাতায় আসবে। তাহলে কলকাতায় আসার জন্য তোমাদের কি কোনো পাসপোর্ট লাগছে, কোনো পারমিট লাগছে? একদমই না। তাহলে ভারতের সর্বত্র যে কোনো জায়গায় তুমি কিন্তু স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারো, স্বাধীনভাবে তুমি কিন্তু চলাফেরা করতে পারো, কোনো কিন্তু বাধ্যবাধকতা কিন্তু তোমার নেই। হ্যাঁ, বাট দুটো রেস্ট্রিকশন রয়েছে। ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পাবলিক, ধরে নাও যে তুমি এমন একটা জায়গায় যেতে চাইছো যেখানে তোমার লাইফ ডেঞ্জারে আসতে পারে। আজকে তুমি বললো যে স্যার আমি পিওকে তে যাবো, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যাবো, নিশ্চয়ই ভারত সরকার তোমাকে যেতে দেবে না, কারণ তোমার নিজের লাইফ এন্ডেঞ্জার সেখানে হতে পারে। বা দেখো আজকে যেইগুলো আমাদের ট্রাইবাল অঞ্চল, আদিবাসী অঞ্চল, সেই আদিবাসী অঞ্চলের লোকেদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্যও তুমি কিন্তু সেই সব জায়গায় উইথাউট গভর্নমেন্ট পারমিশন কিন্তু যেতে পারবে না। নেক্সট কি রয়েছে দেখে নাও। নেক্সট রয়েছে ফ্রিডম অফ, আচ্ছা আরেকটা এখানে বাদ চলে গেছে, আচ্ছা সরি, এটা রয়েছে রিসাইড, এটাও কিন্তু রয়েছে রিসাইড, মাথায় রাখবে এটা। আমরা ভারতের যে কোনো, আমরা যেহেতু ভারতের বাসিন্দা, আমরা ভারতের যে কোনো জায়গায় কিন্তু রিসাইড করতে পারি, মানে ঘুরতে যেতে পারি, অস্থায়ী সময়ের জন্য বসবাস করতে পারি, বা ভারতের যে কোনো অংশে আমরা কিন্তু পূর্ণ সময়ের জন্য বা ফুল মানে একদম কিন্তু সেটেল করে যেতে পারি সেখানে। এখানেও কিন্তু দুটো রেস্ট্রিকশন রয়েছে, জেনারেল পাবলিক এবং প্রোটেকশন অফ দ্য ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইব। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপার। এবং অবশ্যই আমরা ভারতবর্ষে রয়েছি, আমরা যে কোনো পেশা ব্যবসা বাণিজ্যর সাথে কিন্তু আমরা যুক্ত থাকতে পারি। এখানেও দেখো কিছু আমাদের কোয়ালিফিকেশন রয়েছে। নিশ্চয়ই আজকে আমার যোগ্যতাই নেই আইটি সেক্টরে চাকরি করার, আমি বললাম যে আমি চাকরি পাচ্ছি না, আমি মামলা করে দিলাম, তাহলে ভাই আমার তো সেই টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকতে হবে, কোয়ালিফিকেশন থাকতে হবে, নাহলে কি করে হবে। 2 নম্বর দেখো এটা, যে অবশ্যই দেখো আজকে তুমি ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু করতে পারো, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমাকে কিন্তু রাষ্ট্রের পারমিশন নিতে হবে, ট্রেড লাইসেন্স নিতে হতে পারে, বা সরকারের কাছে পারমিশন নিতে হবে যে আদেও তুমি এই ব্যবসা বাণিজ্যটা করতে পারবে কিনা। এবং তার পাশাপাশি যেন অবশ্যই ব্যবসা বাণিজ্যটা জেনারেল পাবলিকের ইন্টারেস্টের বিরুদ্ধে না হয়, যেন সেটা কোনো পাবলিককে ক্ষতি না করে, যেন আমাদের দেশকে কোনোভাবে ক্ষতি না করে, তোমার লাইফ যাতে সেটা এন্ডেঞ্জার্ড কিন্তু না হয়, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবারে আমরা তাহলে চলে আসছি আর্টিকেল 20। তাহলে আর্টিকেল 19 আমাদের হয়ে গেল, চলে আসছি আমরা আর্টিকেল 20। দেখো আর্টিকেল 20 তে আমাদের কি বলছে। আর্টিকেল 20 তে আমাদের বলছে কনভিকশন এগেইনস্ট প্রোটেকশন ফর দ্য অ্যাকিউজড। মানে কি স্যার? মানে হচ্ছে দেখো অ্যারেস্ট হওয়ার পরও তোমার কিন্তু কিছু মৌলিক অধিকার থাকে। তো এখানে কিন্তু তিনটে পার্সপেক্টিভ খুব ভালো করে মাথায় রাখবেন, ইংলিশেই বলছি। একটা হচ্ছে এক্সপোস্ট ফ্যাক্টর ল, একটা হচ্ছে নো ডাবল জিওপার্ডি, এবং আরেকটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাপারটাকে। আচ্ছা, নো এক্সপোস্ট ফ্যাক্টর ল মানে কি? মানে হচ্ছে যে ধরে নাও, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আচ্ছা, ধরে নাও যে আজকে 1/1/25 আমি এই কলমটা চুরি করলাম। তো চুরি করার দায়ে আমাকে 5 বছরের জেল দেয়া হলো, বা আমাকে 10,000 টাকা জরিমানা করা হলো। আচ্ছা, ধরে নাও যে এই সাজাটাই 5 দিন বাদে, মানে 6/1/2025 সালে এটা হয়ে গেল 10 বছরের জেল, 20,000 টাকা জরিমানা। আচ্ছা, তাহলে আমি কোন সাজাটা পাবো? 1 তারিখটা পাবো না 6 তারিখটা পাবো? অবশ্যই আমি কিন্তু 1 তারিখটা পাবো। তাহলে যে সময়
সে সেই সাজাটা মানে সেই ক্রাইমটা করেছে বা যেই সময় তাকে কোর্ট দোষী সাব্যস্ত করেছে সেই সময় যে সাজাটা প্রযোজ্য আছে তার জন্য কিন্তু সেটাই ধার্য করা হবে। পরবর্তীকালে সাজাটা যদি বাড়ে সেটা কিন্তু তার জন্য ধার্য করা হবে না। তাহলে সে যেই সময় কনভিক্টেড হয়েছে সেই সময় যে সাজাটা ছিল সেটা কিন্তু তার উপরে প্রযোজ্য হবে, পরবর্তীকালে যদি সাজা বাড়ে সেটা কিন্তু তার উপরে প্রযোজ্য হবে না। এটাকে কি বলা হচ্ছে? নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। এবার চলে আসছি আমি নো ডাবল জিওপার্ডি। মানে নো ডাবল জিওপার্ডি মানে হচ্ছে যে একটা ক্রাইমের জন্য তোমাকে দুবার শাস্তি পেতে হবে না। ধরে নাও যে আমি এই পেনটা চুরি করেছি, পেনের চুরির দায়ে আমার 5 বছরের কিন্তু জেল কারাদণ্ড দণ্ডিত হয়েছে। আচ্ছা, 5 বছর পরে জেল থেকে বেরোনোর পরে বা জেলে থাকাকালীন সেই সেম পেনটা চুরির জন্য কি আমাকে দুবার সাজা পেতে হতে পারে? একদমই না। কেন? কারণ আমি একটা ক্রাইম করেছি, আমি একটা দোষী সাব্যস্ত হয়েছি, আমাকে একটা কোর্ট দোষী সাব্যস্ত করে দিয়েছে, তার মানে যেই সাজাটা আমি পেয়েছিলাম আমার জন্য কিন্তু সেই সাজাটাই প্রযোজ্য থাকবে। আমি একই দোষের জন্য দুবার কিন্তু আমি সাজা পাবো না। নো ওয়ান শ্যাল বি কনভিক্টেড ফর দ্য সেম অফেন্স টুয়াইস। একই অফেন্সের জন্য, একই দোষের জন্য তাকে কিন্তু দুবার সাজা দেওয়া হতে পারে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই সে যদি জেল থেকে বেরিয়ে আবার এই পেনটা চুরি করে তাহলে তার সাজা হতে পারে, বা জেলে থাকাকালীন দেখা গেল যে সেই পেনটা চুরি করেনি, বোতলটাও চুরি করেছিল, তাহলে কিন্তু সাজা বাড়তে পারে। বাট একই ক্রাইমের জন্য কোনো ব্যক্তিকে দুবার সাজা পেতে হতে পারে না। নেক্সট চলে আসছি আমি নো সেলফ ইনক্রিমিনেশন। খুব ভালো হয় তোমরা যদি একটা বই দেখতে পারো এটাকে বোঝার জন্য। বইটার নাম হচ্ছে অজয় দেবগনের খুব বিখ্যাত বই দৃশ্যম। তাহলে স্যার জিনিসটা কি? মানে নো সেলফ ইনক্রিমিনেশন আপনি বলছেন, জিনিসটা কি? আমি একটুখানি আগে বাংলাটা বলি। সেলফ ইনক্রিমিনেশন মানে হচ্ছে কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি বাই ফোর্স বা তাকে ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে, তার ইচ্ছের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে সে কিন্তু নিজেই উইটনেস হতে পারবে না। যে আজকে ধরে নাও যে পুলিশ আমাকে গ্রেফতার করলো, গ্রেফতার করিয়ে ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি করে আমার বিরুদ্ধেই আমাকে, মানে আমার যে ক্রাইমটা আমি করেছি সেটাকে জোর জবরদস্তি হোক না কেন বা বাই ফোর্স হোক না কেন আমার বিরুদ্ধে কিন্তু ক্রাইমটাকে উগলে নিল, ক্রাইমটাকে কিন্তু বলে দিল, তাহলে এটা কিন্তু করা যাবে না। কোনো ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে, কোনো ব্যক্তি তাকে ফোর্স করে বা তাকে ভয় দেখিয়ে তার বিরুদ্ধেই কিন্তু কোনো রকমের তথ্য বা উইটনেস সে কিন্তু দেবে না। সে যদি স্বইচ্ছায় নিজের সাজা যদি সে মানে বা স্বইচ্ছায় সে যদি নিজের সাজা যদি মেনে নেয় বা সে যদি স্বইচ্ছায় যদি অবশ্যই ক্রাইমটাকে যদি সে মেনে নেয় তাহলে ঠিক আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু জোর জবরদস্তি ভয় দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে বা তাকে ফোর্স করে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কিছু লেখাতে পারবে না, তাকে জোর জবরদস্তি তার বিরুদ্ধে কিন্তু কিছু বলাতে পারবে না। এটা কিন্তু কোর্টে কিন্তু এটাকে ন্যায্য বলে কিন্তু ধার্য করা হবে না। ঠিক আছে? তার মানে নিজের ইচ্ছের বিরুদ্ধে বা তাকে জোর জবরদস্তি করে পুলিশ এমন কিছু লেখাতে পারবে না, বলাতে পারবে না যেটা পরবর্তীকালে তার বিরুদ্ধেই পুলিশ কোর্টে ব্যবহার করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু সেলফ ইনক্রিমিনেশন। তাহলে কি কি পড়লাম আমরা? রেট্রোস্পেক্টিভ ল, যেই আইনটা যেই সময় প্রযোজ্য আছে সেটাই লাগু করা হবে। নো ডাবল জিওপার্ডি, একই ব্যক্তিকে একটা ক্রাইমের জন্য দুবার তাকে কনভিক্টেড করা যাবে না। এবং আমরা পড়লাম সেলফ ইনক্রিমিনেশন, সেই ব্যক্তিকে জোর জবরদস্তি নিজের বিরুদ্ধেই উইটনেস খাড়া কিন্তু করা যাবে না, বা তাকে জোর জবরদস্তি করে বা ভয় দেখিয়ে কিন্তু পুলিশ কিছু বলাতে পারবে না, লেখাতে পারবে না যেটা তার ইচ্ছের বিরুদ্ধে হবে। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমি চলে আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল 21। আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 আমাদের বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি।
জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা মানে মানে আজকে রাষ্ট্র এমন কোনো আইন কিন্তু তৈরি করতে পারবে না যেটা আমার জীবনকে বা আমার ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করছে। এই জিনিসটাকে আমরা বলি, ভালো করে মাথায় রাখবে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। আমি কটা এক্সাম্পল দিই, তাহলে তোমার ব্যাপারটা বুঝবে। দেখো, আজকে সরকার একটা আইন লাগু করলো যেখানে বললো যে সরকারকে সমালোচনা করা যাবে না। দেখো, এই আইনটা শুধুমাত্র কিন্তু আমাদের মৌলিক অধিকারকেই খর্ব করছে না, এই আইনটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে। কারণ গণতন্ত্র তো একটা অংশ সমালোচনা করা সরকারকে, তাহলে এটা কিন্তু শুধুমাত্র আমার মৌলিক অধিকারকেই খর্ব করছে না, তার পাশাপাশি কিন্তু এটা আইনেরও বিরুদ্ধে, প্রসিডিওর এই যে লয়ের কিন্তু বিরুদ্ধে, কনস্টিটিউশনের কিন্তু বিরুদ্ধে। কিন্তু আবার দেখো, সরকার আজকে মনে করো আইন লাগু করে বললো 48 ঘন্টার জন্য আপনারা কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না, কারণ বাইরে বিশাল বড় দাঙ্গা চলছে। তাহলে দেখো, এটাও কিন্তু আমাদের মৌলিক অধিকার খর্ব করছে, কারণ ভারতের যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোর অধিকার আছে। কিন্তু এটা কি আইনের বিরুদ্ধে? এটা কি অসাংবিধানিক? না। কেন? কারণ এটা কিন্তু আমাদের জীবন এবং তার পাশাপাশি আমাদের যে অধিকার, আমাদের যে স্বাধীনতা, সেটাকে কিন্তু প্রোটেক্ট করছে। তার মানে কোনো আইন যদি আমাদের জীবন বা আমাদের স্বাধীনতাকে প্রোটেক্ট করে এবং সেটা যদি সাংবিধানিক হয়, সেটা যদি সাংবিধানিক প্রক্রিয়াকে মানে, আইন মানে, তখন কিন্তু সেটাকে ধার্য করা হবে। কিন্তু কোনোভাবেই সেই আইনটা আমাদের মৌলিক অধিকারকেও খর্ব করছে, তার পাশাপাশি সেটা অসাংবিধানিক, সংবিধানিক প্রক্রিয়া মানছে না, আইনি প্রক্রিয়াকে মানছে না, তাহলে কি করা হবে? তাহলে কিন্তু সেই জিনিসটাকে পুরোপুরি বাতিল করে দেয়া হবে, পুরোপুরি কিন্তু ক্যান্সেল করে দেয়া হবে। তোমাদেরকে বলে রাখি যে কি করে কোর্ট বুঝবে যে কোন আইনটা সাংবিধানিক, কোনটা অসাংবিধানিক, কোনটা আমাদের জীবন ব্যক্তিগত স্বাধীনতাকে প্রোটেক্ট করছে, কোনটা হার্ম করছে। তার জন্য মেনেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে কোর্ট বলছে সেই আইনটিকে হতে হবে জাস্ট, জাস্ট মানে ন্যায়সম্মত, সেই আইনটিকে হতে হবে রিজনেবল। রিজনেবল বলতে আইনটি পাশ করার যথার্থ কারণ থাকবে, এবং তার পাশাপাশি সেই আইনটিকে কিন্তু হতে হবে ফেয়ার। ফেয়ার মানে যেন সবার সাথে একটা ভালো আচরণ করে, যাতে সবার সাথে যাতে ন্যায় সম্পন্নভাবে আচরণ করে, ফেয়ার, যাতে কারোর সাথে বৈষম্যমূলক আচরণ না করে। তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 21, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ভালো করে মাথায় রাখবে, জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মাথায় রাখবে। এখানে অনেক রকম কিন্তু রাইট রয়েছে, যেরকম রিসেন্টলি কোর্ট অ্যাড করেছে রাইট টু প্রিভেসি, গোপনীয়তার অধিকার। এটা কিন্তু আমাদের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। বা আমি আমার মতো মানে আমার চয়েসের পার্টনারকে আমি বিয়ে করব, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। বা আজকে এই যে এনভায়রনমেন্ট রয়েছে, যেন আমরা ক্লিন এয়ার, ওয়াটার, এনভায়রনমেন্ট পাই, রাইট টু লাইফের অধিকার। যেরকম দেখো, বেঁচে থাকা তো শুধুমাত্র না, মানে আমরা কি মানুষ হিসেবে শুধু বেঁচে থাকবো, বাট হিউম্যান ডিগনিটির সাথে বাঁচা, রাইট টু হেলথ, হ্যাঁ, তারপরে রাইট টু জাস্টিস, এইগুলো কিন্তু আমাদের সব কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে। এবং দেখো, আর্টিকেল 21-এ কি বলছে? শিক্ষার অধিকার। মাথায় রাখবে, 6 থেকে 14 বছরের বাচ্চার যে শিক্ষার অধিকার, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এটা আমরা কোথায় পেয়েছি, মানে মানে এই জিনিসটা কবে অ্যাডিশন হয়েছে? এটা কিন্তু আমাদের সংবিধানে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে কিন্তু এটা অ্যাড করা হয়েছে, এবং পরবর্তীকালে জানো তোমরা যে আরটিই, রাইট টু এডুকেশন, কিন্তু অ্যাক্টও 2009 সালে হয়। নেক্সট চলে আসছি আমরা আর্টিকেল 22-তে। দেখো, অ্যারেস্ট ডিটেনশনের ক্ষেত্রে মাথায় রাখো যে আর্টিকেল 20 যদি আমাদের হয় যে অ্যারেস্ট করার পরে কিছু অধিকার, তাহলে আর্টিকেল 22 মাথায় রাখবে অ্যারেস্টের আগে কিছু অধিকার আছে। আর্টিকেল 22-তে অ্যারেস্টের আগে কিছু অধিকার আছে। কি স্যার অধিকার আছে, আপনি বলতেটা কি চাইছেন? তাহলে দেখো, আমরা অ্যারেস্টকে দুভাগে ভাগ করতে পারি, রাইট, অ্যান্ড অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। 1 মিনিট, সরি, আমরা দুভাগে ভাগ করতে পারি। এই স্ট্রেট লাইন হলো? বুঝতেও পারছি না আমি। ঠিক আছে, যাই হোক, স্ট্রেট লাইন যদি নাও হয়, দাঁড়াও, স্ট্রেট লাইন দেখছি হয় করতে পারি কিনা।
এটা আমার অনেক দিনের শখ যে একটা স্ট্রেট লাইন আমি আঁকবো। যাই হোক, ঠিক আছে, চলো, স্ট্রেট লাইন হলো না। আচ্ছা দেখো, তাহলে মাথায় রাখবে অ্যারেস্ট কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল অ্যারেস্ট, যেটাকে আমরা বলি পিউনিটিভ ডিটেনশন, যেটাকে আমরা বলি পিউনিটিভ ডিটেনশন। এবং আরেকটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন। দেখো, আমাদের যদি নর্মাল পুলিশ গ্রেফতার করে তাহলে কি করে গ্রেফতার করবে? অবশ্যই আমরা কোনো আইন ভেঙেছি, নিশ্চয়ই আইন না ভাঙলে তো কেউ গ্রেফতার করবে না, তাহলে অবশ্যই ল ব্রেক আমাকে করতে হবে, আইন ভাঙতে হবে, আইন না ভাঙলে নিশ্চয়ই আমাকে কেউ অ্যারেস্ট করতে আসবে না। 2 নম্বর, অবশ্যই কোন কিসের ভিত্তিতে আমাকে গ্রেফতার করছে, মানে আমি কোন আইনটা ভেঙেছি, আমি কি ক্রাইম করেছি তার জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, তার মানে আমাকে গ্রাউন্ডটা বলবে যে কোন গ্রাউন্ডে আমাকে গ্রেফতার করা হলো। আচ্ছা, গ্রেফতার করার পরে আমাকে আইনি সহায়তা নেওয়ার অধিকার দেয়া হবে, রাইট টু কনসাল্ট এ লয়ার, কনসাল্ট এ লয়ার। এবং গ্রেফতার করার পরে অবশ্যই আমাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আমি কোনো ক্রাইম করিনি, আমার গ্রেফতারটা ইললিগাল, তাহলে অবশ্যই আমাকে ছেড়ে দেবে। এটাই তো হয়ে থাকে, আমরা তো এটাই জানি। কিন্তু মাথায় রাখবে প্রিভেন্টিভ ডিটেনশনও কিন্তু রয়েছে। আচ্ছা, পুলিশ মনে করছে তোমার বাড়িতে বোমা আছে, তো পুলিশ কি অপেক্ষা করবে যে তুমি কখন বোমা মারবে তারপরে তোমাকে গ্রেফতার করবে? না, তোমাকে কিন্তু সন্দেহের ভিত্তিতে প্রিভেন্টিভ ডিটেনশনে গ্রেফতার করা যেতে পারে। পুলিশ মনে করছে তুমি হিংসা ছড়াচ্ছ, পুলিশ মনে করছে তুমি টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত, মনে করছে যে তুমি ভারতের মধ্যে ন্যাশনাল ইউনিটি ব্রেক করছো, গ্রেফতার করতে পারে। 2 নম্বর, গ্রেফতার করার মানে যেই কারণটার জন্য গ্রেফতার করা হয়েছে সেটা অবশ্যই পুলিশ বলবে, কিন্তু ছোট ছোট কিছু যে কারণ আছে সেইগুলো কিন্তু চাইলে পুলিশ লুকিয়েও যেতে পারে। মেজর কারণটা বলবে, মাইনর কারণ লুকিয়ে যেতে পারে। আচ্ছা, 3 নম্বর, অবশ্যই এখানেও অবশ্যই তোমাকে কনসাল্ট করার সুযোগ দেয়া হবে, লয়ারের সাথে তুমি কনসাল্ট করতে পারো, কনসালটেশন এখানেও আছে। কিন্তু বিশেষভাবে মাথায় রাখো যে তোমার বিরুদ্ধে যদি পুলিশ প্রমাণ পায় এবং পুলিশ যদি যথাযোগ্যভাবে প্রিভেন্টিভ ডিটেনশনে তোমাকে যদি গ্রেফতার করে, তাহলে 24 ঘন্টা ভাই ভুলে যাও, তোমাকে 3 মাস কিন্তু জেলে থাকতেই হবে। 3 মাসের পরে মাথায় রাখবে একটা অ্যাডভাইজারি কমিটি বসবে, সেই কমিটি তোমার সাজা কমাতেও পারে, আবার তোমার সাজা কিন্তু বাড়াতেও পারে, মানে 3 মাস কিন্তু তোমাকে জেলে থাকতেই হবে। তারপরে একটা কমিটি বসবে, সেই কমিটি তোমার সাজা কমাতেও পারে, বাড়াতেও পারে। তো এরকম অনেকেই প্রিভেন্টিভ ডিটেনশন লতে অ্যারেস্ট করা হয়েছে, ওমর খালিদ, সোনাম ওয়াংচুক রিসেন্টলি গ্রেফতার হলেন। এই যে কি কি আইন আছে, বিভিন্ন রকমের আইন আছে, পোটা, মিসা, ইউএপিএ, কফি পোসা, বিভিন্ন কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন আইন রয়েছে, তার অ্যারেস্টের তার ভিত্তিতে তোমাকে কিন্তু গ্রেফতার পুলিশ করতেই পারে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এবার আমি চলে আসছি আর্টিকেল 23 এবং 24। সবাই জানো শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 23 আমাদের কি বলছে? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং, মানে মানুষের কেনা বেচা বন্ধ করতে হবে। এর জন্য কিন্তু সরকার আইনও পাশ করেছে, ইমমরাল ট্রাফিকিং অ্যাক্ট, যে মানুষের কেনা বেচা, সেটা বাচ্চা হোক, পুরুষ হোক, নারী হোক। তার পাশাপাশি কিন্তু বলছে ফোর্সড লেবার, কাউকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো, পানিশেবল বাই ল, অবশ্যই এর জন্যও কিন্তু আমাদের অফেন্স রয়েছে। বা বন্ডেড লেবার, যে দেখবে অনেক শ্রমিক আছে তারা শুধুমাত্র একটা ঠিকাদারের আন্ডারেই কাজ করতে পারে, অন্য কোথাও তারা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না, সেইগুলোকে বলা হয় বন্ডেড লেবার। বা কাউকে জোর করে কাজ করানো, ফোর্সড লেবার। ফোর্সড লেবার মানে তাকে কাজ করানো কিন্তু তাকে পেমেন্ট না দেওয়া, এইগুলো কিন্তু একটা অফেন্স হিসেবে এখন পরিণত হয়েছে। এবং আর্টিকেল 24, প্রহিবিশন অফ চাইল্ড লেবার, মানে শিশু শ্রম। শিশু শ্রম কিন্তু ভারতে ব্যান করা হচ্ছে, যতক্ষণ না কোনো বাচ্চার বয়স 14 বছর হচ্ছে তাকে দিয়ে কোনো রকমের ডেঞ্জারাস কাজ, যেটা তাদের বেড়ে ওঠার জন্য, তাদের কি বলবো, যে তাদের শারীরিক গঠনের জন্য যদি ক্ষতিকারক হয়, তাহলে সেই সমস্ত কাজ করানো যাবে না। যেরকম ফ্যাক্টরিতে, মাইনে, হ্যাজার্ডাস এনভায়রনমেন্টে, হ্যাঁ তারা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত হতে পারে। দেখবে অনেক বাচ্চা টিভি সিরিয়ালে অ্যাক্টিং করছে, বইতে অ্যাক্টিং করছে, সেটাকে তাদের বেড়ে ওঠার জন্য কিন্তু, সেটা তাদের শৈশবের জন্য কিন্তু ক্ষতি না। বাট ফ্যাক্টরিতে মাইনে চাকরি করা, সেটা কিন্তু তার শৈশবের জন্য ক্ষতি।
চলে আসছি নেক্সট হচ্ছে আমাদের রাইট টু রিলিজিয়ন, ধর্মের অধিকার। মাথায় রাখবে আর্টিকেল 25 থেকে 28 কিন্তু আমাদের ধর্মের অধিকার রয়েছে। আর্টিকেল 25 তোমরা বলতে পারো আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা কিন্তু বলছে। প্রোফেস, প্র্যাকটিস, প্রোপোগেট বা কনসাইন্স এখানে রয়েছে। কনসাইন্স মানেটা কি স্যার? এগুলো চারটে জিনিস আপনি বলে দিলেন, কিন্তু এর মানেটা কি স্যার? কনসাইন্স মানে হচ্ছে যে আমার সাথে আমার ভগবানের কি সম্পর্ক হবে। আজকে আমি নাস্তিকও থাকতে পারি, আস্তিকও থাকতে পারি। আজকে আমি হিন্দু হয়ে বাইবেল পড়তে পারি, আজকে কেউ খ্রিস্টান হয়ে সে কোরআন পড়তে পারে। তাহলে আজকে আমার সাথে ভগবানের কি সম্পর্ক হবে সেটা কিন্তু আমার উপর, এটা পার্সোনাল ব্যাপার। এখানে কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি দখল দিতে পারে না। প্রফেস, আমি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারি, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ইসলাম হোক, যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারি। ধর্মের আচার আচরণ আমি পালন করতে পারি, প্র্যাকটিস করতে পারি, ধর্ম প্রচার আমি করতে পারি। তাহলে আর্টিকেল 25-এ এক কথায় আমাদের ধর্ম নিরপেক্ষতা রয়েছে। আর্টিকেল 26-এ কি রয়েছে? 26-এ রয়েছে যে কোনো ধর্মীয় সম্প্রদায় তাদের মতো করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান সেটাকে তৈরি করতে পারে, রিলিজিয়াস অ্যাফেয়ার তৈরি করতে পারে, এস্টাবলিশ করতে পারে, সেটাকে নিজের মতো করে পরিচালনা করতে পারে এবং সেই প্রপার্টিটাকে মানে প্রপার্টির অংশ এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে পারে। কিন্তু অবশ্যই সেটা কিন্তু আইন অনুযায়ী হতে হবে, ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই যে দেখো ইসকন মায়াপুরে কিন্তু রয়েছে। তাহলে ইসকনের যারা শরণার্থী, যারা বিশ্বাস করে ইসকনের যে ধারণাতে বা তাদের যে ধর্মীয় ইডিওলজিতে, তাহলে তারা তাদের মতো করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে। সেখান থেকে হয়তো কোনো একটা ছবি বা ভগবানের মূর্তি এক জায়গা থেকে অন্য জায়গাতে হস্তান্তর করতে পারে। চলে আসছে আর্টিকেল 27। অবশ্যই কোনো ধর্ম পালন করার জন্য বা কোনো নির্দিষ্ট ধর্ম পালন করার জন্য রাষ্ট্র আমাদের থেকে কোনো কর নেবে না। আমি তো জানি ধর্মীয় তো কর হয় না, দু ধরনেরই কর হয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সেটাই কিন্তু নেবে। এবং আর্টিকেল 28 কি এমন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো পুরোপুরি সরকারি টাকায় চলে, পুরোপুরি সরকারের দ্বারা চালিত, মেনটেন্ড, হোললি মেনটেন্ড বাই দ্য স্টেট, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কোনো রকমের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। ধর্মীয় শিক্ষা কিন্তু সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা আশা করি। এবার তাহলে আমি চলে আসছি আমাদের আর্টিকেল 29 and 30। আচ্ছা দেখো তাহলে আর্টিকেল 29 এবং 30 কি রয়েছে? আর্টিকেল 29 এবং 30 কিন্তু আমাদের রয়েছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। কিন্তু দেখো কাদের জন্য? মাথায় রাখবে এটা কিন্তু ফর মাইনরিটিস যারা রয়েছে তাদের জন্য। আর্টিকেল 29 কি রয়েছে? আর্টিকেল 29 রয়েছে সকল সেকশন অফ সোসাইটি। মানে দেখো এটা মাইনরিটি হোক না কেন বা মেজরিটি হোক না কেন, সকল যারা ভারতের নাগরিক তাদের কিন্তু অধিকার কি রয়েছে? তাদের অধিকার রয়েছে নিজের ভিন্ন ভাষা, ভিন্ন লেখনী বা ভিন্ন সংস্কৃতি, সেইগুলোকে কিন্তু সংরক্ষণ করার। তাহলে সেটা মেজরিটি হোক না কেন, মাইনরিটি হোক না কেন, সকল ধরনের লোকেদের কিন্তু স্বাধীনতা রয়েছে। নিজস্ব যে ভাষা রয়েছে, লেখনী রয়েছে, কালচার রয়েছে, সেটাকে কিন্তু সংরক্ষণ করার। এবং তার পাশাপাশি দেখো এটাও কিন্তু রয়েছে যে কোনো ব্যক্তিকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। সেটা ধর্ম, বর্ণ, জাতি, ভাষার নির্বিশেষে কিন্তু কোনো ব্যক্তিকে কোনো রিলিজিয়াস মানে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে এই গেল আমার আর্টিকেল 29। এবং লাস্ট হচ্ছে আমাদের আর্টিকেল 30। মাথায় রাখবে এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। আচ্ছা মাথায় রাখবে এইখানে কিন্তু দেখো মাইনরিটির কথা বলা আছে, কিন্তু আর্টিকেল 30-এ আমরা যে দুটো মাইনরিটির কথা বলছি, আমরা কিন্তু দু ধরনের মাইনরিটির কথা বলছি। একটা হচ্ছে আমাদের রিলিজিয়াস মাইনরিটি এবং আরেকটি হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। মাথায় রাখবে রিলিজিয়াস মাইনরিটি যারা ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু এবং লিঙ্গুইস্টিক যারা ভাষার ভিত্তিতে সংখ্যালঘু, তারা তাদের মতো করে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটিকে তৈরি করতে পারে, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মতো করে পরিচালনা করতে পারে। দেখবে আজকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা সেন্ট জেভিয়ার কলেজ, সেখানে তোমরা দেখবে যে যেগুলো মানে এগুলো তো রিলিজিয়াস রান এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে দেখবে বেশিরভাগ সিট কিন্তু সেই ধর্মের লোকেদের জন্য রিজার্ভেশন আছে। বা দেখো ফি স্ট্রাকচারে কিন্তু সেই ধর্মের লোকেদেরকে ছাড় দেয়া হচ্ছে। বা দেখো টিচিং স্টাফ বা গভর্নিং বডি কিন্তু সেই সম্প্রদায় থেকে বিলং করবে। তার মানে যারা
রিলিজিয়াস বা লিঙ্গুইস্টিক মাইনরিটি তারা তাদের মতো করে তাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সেটা নিজের মতো করে পরিচালনা করতে পারে। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার চলে আসছি আমি আর্টিকেল 32, আমাদের কনস্টিটিউশনাল রেমিডিস। খুব ভালো করে মাথায় রাখবে যে আর্টিকেল 32টা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে ডক্টর বি আর আম্বেদকর, ভালো করে লক্ষ্য রাখো, ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এটিকে বলছে সংবিধানের হৃদয় এবং আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো মাথায় রাখবে আমাদের মৌলিক অধিকার যদি খর্ব হয়, যদি কোনো ব্যক্তি বা রাষ্ট্র যদি আমাদের মৌলিক অধিকার খর্ব করে, আমরা কিন্তু ডাইরেক্টলি আর্টিকেল 32তে অ্যাপ্রোচ করতে পারি। মাথায় রাখবে সুপ্রিম কোর্টে আমরা ডাইরেক্টলি কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এবং সুপ্রিম কোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট এই যে 5টা রিট দেখছো, এই 5টা রিটের দ্বারা কিন্তু আমাদের মৌলিক অধিকারকে কিন্তু আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে। 5টা রিট কি কি রয়েছে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রোহিবিশন, সোশিওরারি, কিউরন্টো। মাথায় রাখবে প্রত্যেকটা কিন্তু ল্যাটিন ভাষাতে লেখা আছে, এই জন্য এরকম শোনাচ্ছে। এই প্রত্যেকটার ইংলিশ ওয়ার্ড কিন্তু মাথায় রাখবে, যেরকম হেবিয়াস কর্পাসের ইংলিশ ওয়ার্ড একটুখানি লিখে রাখবে, টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি অফ। ম্যান্ডেমাসের ইংলিশ অর্থ হচ্ছে উই কমান্ড। প্রোহিবিশনের ইংলিশ হচ্ছে টু প্রোহিবিট বা টু ফরবিড। সোশিওরারির ইংলিশ অর্থ হচ্ছে তোমরা বলতে পারো যে টু সার্টিফাই বলতে পারো এটা। এবং কিউরন্টোর ইংলিশ অর্থ কি, কিউরন্টোর ইংলিশ অর্থ হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। তাহলে এই 5টা রিট কিন্তু সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে আমাদের মৌলিক অধিকারকে বিচারযোগ্য করার জন্য। এবার আমি একদম সংক্ষেপে তোমাদের আমি এই রিটগুলোকে বুঝিয়ে দিচ্ছি, যে কারণ তোমাদের তো আর বিস্তারিতভাবে সেইভাবে দেবে না, যতটা দরকার ততটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, হেবিয়াস কর্পাস কখন সুপ্রিম কোর্ট লাগু করে? মাথায় রাখবে যে আজকে ধরে নাও যে এই যে ভ্যালেন্টাইন উইক আসতে চলেছে, তো ধরে নাও যে আমি আমার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে কোথাও ঝিলের ধারে বসে আড্ডা মারছি, তা হঠাৎ করে কোনো পুলিশ এলো, বিনা কোনো কারণে আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, তাহলে আমাদের মৌলিক অধিকার খর্ব হলো তো, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তো আমি যদি সুপ্রিম কোর্টে চলে যাই এবং সুপ্রিম কোর্ট যদি লাগু করে দেয় হেবিয়াস কর্পাস, তাহলে সেই পুলিশ অফিসারটাকে ডেকে পাঠানো হবে, তাকে জিজ্ঞাসা করা হবে কিসের ভিত্তিতে আপনি গ্রেফতার করেছেন, এনারা কোন আইন ভেঙেছে যে আপনি গ্রেফতার করেছেন, কোন গ্রাউন্ড এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যদি সেই পুলিশ অফিসার সঠিক জবাব না দিতে পারে, তাহলে তাকে করা হবে সাসপেন্ড, আমাকে করা হবে ফ্রি। তার মানে বেআইনি বা যেন তেন প্রকারে অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু এই হেবিয়াস কর্পাস ইস্যু হতে পারে। নেক্সট দেখো, নেক্সট আমাদের কিন্তু রয়েছে ম্যান্ডেমাস। ম্যান্ডেমাসের ইংলিশ অর্থ কি? ম্যান্ডেমাসের ইংলিশ অর্থ হচ্ছে উই কমান্ড, উই কমান্ড। আচ্ছা, এরকম আমাদের সাথে কতবার হয়েছে যে আমরা কোনো পাবলিক অফিসে গেছি, সেই সরকারি কর্মচারীটা নয় আমাদের কাজ করছে না, নয় আমাদের কাজ করতে তার কোনো ইচ্ছেই নেই, বা কাজ সে ইচ্ছাকৃতভাবে ডিলে করছে, তাহলে এটাও কিন্তু আমাদের মৌলিক অধিকার খর্ব হয়। আমরা যদি সুপ্রিম কোর্টে মুভ করি, তাহলে অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্ট ম্যান্ডেমাস ইস্যু করবে, সেই পাবলিক অফিসিয়ালকে ডেকে পাঠানো হবে, তাকে জিজ্ঞাসা করা হবে পাবলিকের কাজ করতে এত অনিচ্ছা কেন, এত আপনার আগ্রহ নেই কেন। সেই সরকারি কর্মচারী যদি সঠিক জবাব না দিতে পারে, তাকেও কিন্তু করা হবে সাসপেন্ড। ওকে, এবং মাথায় রাখবে প্রহিবিশন এবং সোশিওরারি প্রায় এই দুটো কিন্তু একই। আমি আগে একটু সোশিওরারিটাকে তোমাদের বোঝাচ্ছি। সোশিওরারি মাথায় রাখবে কোনো সুপিরিয়র কোর্ট, মানে আমি যদি বলি লোয়ার কোর্টের সুপিরিয়র কোর্ট কি হাইকোর্ট, হাইকোর্টের সুপিরিয়র কোর্ট কি সুপ্রিম কোর্ট, তাহলে কোনো সুপিরিয়র কোর্ট নিচে তলার কোর্টকে বলবে আপনাদের পুরনো মামলা আমার কাছে পাঠান। কেন? কারণ সেই মামলার আমি জুডিশিয়াল রিভিউ করব। জুডিশিয়াল রিভিউ করে যদি আমি দেখি যে সেই মামলাটার ভুল রায় দেয়া হয়েছিল, বা সেই মামলাটা আপনাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না, ল্যাক অফ জুরিসডিকশন, সেই মামলাটা আপনাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না, তাহলে কি করব, আমি আপনাদের মামলাটাকে ক্যান্সেল করে নতুন করে আমার মামলার রায় দেব, নতুন করে আবার কিন্তু মামলার রায় দেব। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে কোনো পুরনো মামলা সুপিরিয়র কোর্ট কিন্তু আবার পুনর্বিবেচনা করে দেখতে পারে, এবং সেই মামলাটা যদি তাদের এখতিয়ারের মধ্যে না থাকে, বা মামলাটার যদি ভুল জাজমেন্ট দেয়া হয়ে থাকে, সেটাকে ক্যান্সেল করে নতুন করে জাজমেন্ট দেবে। মাথায় রাখবে এই সোশিওরারি কিন্তু ইস্যু হতে পারে বিচার ব্যবস্থার বিরুদ্ধে, আধা বিচার বিভাগীয়র বিরুদ্ধে, আধা বিচার বিভাগীয় সংস্থার বিরুদ্ধে, কনস্টিটিউশনাল অথরিটি যেরকম ফিনান্স কমিশন, যেরকম ইলেকশন কমিশন, এরকম, এবং
অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, নিয়ন্ত্রণকারী সংস্থার বিরুদ্ধেও কিন্তু ইস্যু হতে পারে। মাথায় রাখবে এটা আগে ছিল না, এটা সুপ্রিম কোর্ট অ্যাড করেছে 1991-এ। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমি যদি চলে আসি প্রহিবিশন, দেখো অনেকটা একই, প্রায় অনেকটা এক, শুধু একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এখানেও দেখো সুপিরিয়র কোর্ট লোয়ার কোর্টকে বলছে আপনাদের মামলা আমার কাছে পাঠান, আমরা সেই মামলার পুনর্বিবেচনা করব, এবং পুনর্বিবেচনা করে যদি আমরা দেখি যে সেই মামলাটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, বা সেই মামলাটা আপনাদের এখতিয়ারের বাইরে, ল্যাক অফ জুরিসডিকশন, এক্সেস অফ জুরিসডিকশন, তাহলে আমরা সেই মামলাটাকে নিয়ে নেব এবং আমরা সেই কেসটা নিষ্পত্তি করব। তাহলে আমার কথাটা হচ্ছে যে তাহলে এদের মধ্যে স্যার ডিফারেন্সটা কোথায়? প্রহিবিশনের মধ্যে, সোশিওরারির মধ্যে। দেখো সোশিওরারিতে কিন্তু লোয়ার কোর্ট মামলার রায় দিয়ে দিয়েছে, তারপরে সুপিরিয়র কোর্ট মামলাটাকে বাতিল করে নতুন করে মামলার রায় দিচ্ছে। কিন্তু প্রহিবিশন, আশা করি ইংলিশ ওয়ার্ডটা সবাই জানো, আটকানো। এখানে কিন্তু লোয়ার কোর্টের কাছে মামলাটা এসছে, লোয়ার কোর্ট কিন্তু এখনো রায় দেয়নি, yet to give judgment। তাহলে লোয়ার কোর্টের কাছে যদি সুপিরিয়র কোর্ট মানে 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 সুপিরিয়র লোয়ার কোর্টের থেকে যদি সুপিরিয়র কোর্ট মামলাটাকে নিয়ে নিচ্ছে, এবং যদি তারা দেখে যে মামলাটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না বা তাদের এখতিয়ারের বাইরে, তাহলে কি করবে? সেই মামলাটাকে নিজে নিয়ে সেই মামলাটা নিষ্পত্তি করবে, সেই মামলাটার নিষ্পত্তি করবে। ঠিক আছে, জাজমেন্ট কিন্তু দেবে। ওকে, এই হচ্ছে ফারাক। সোশিওরারিতে মামলাটার রায় দেয়া হয়ে গেছে, প্রহিবিশনে মামলাটাকে লোয়ার কোর্টে আটকে সেই মামলাটা আমার কাছে নিয়ে নিচ্ছি, বা সুপিরিয়র কোর্ট নিজের কাছে নিয়ে নিচ্ছে। এবং কিউরন্ত, আশা করি এটা সবাই মোটামুটি জানোই যে 2016 সালে যে এসএসসি প্যানেল বাতিল হলো, এটা কিউরন্ত রিটের মাধ্যমেই। কিউরন্ত মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, মানে কোনো সরকারি পদ, কোনো সরকারি চাকরি যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে, সেই চাকরিটা সে লিগাল ভাবে পেয়েছে কিনা, তার যোগ্যতা রয়েছে কিনা, তার ট্রান্সপারেন্সি রয়েছে কিনা, সততার সাথে সে চাকরিটা পেয়েছে কিনা, সেটা দেখার জন্য কিন্তু আমরা কিউরন্তকে ব্যবহার করি, মানে সুপ্রিম কোর্ট ব্যবহার করে। তাহলে এই হচ্ছে কিন্তু মাথায় রাখবে, আর্টিকেল 32-তে এই সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে, আবার আর্টিকেল 226-এ কিন্তু হাইকোর্টও রিট ইস্যু করতে পারে। আরেকটা কথা মাথায় রাখবে, রিট ইস্যু করার ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে বেশি। কেন? কারণ সুপ্রিম কোর্ট যদি শুধুমাত্র আমাদের মৌলিক অধিকার খর্ব হয় তাহলেই কিন্তু রিট ইস্যু করতে পারে, বাট হাইকোর্ট মাথায় রাখবে রিট ইস্যু করতে পারে যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয়, তাহলে তো পারবেই। যদি অন্য কোনো অধিকার খর্ব হয়, মনে করো ভোটের অধিকার, তারপরে ট্যাক্সের অধিকার, এইগুলো যদি খর্ব হয় তাহলেও কিন্তু ইস্যু করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই গেল আমাদের আর্টিকেল 32। এবার চলে আসছি লাস্ট তিনটে আর্টিকেল আমাদের, আর্টিকেল 33, আর্টিকেল 34, আর্টিকেল 35। আর্টিকেল 33 কি রয়েছে? যারা আর্মড ফোর্স, মানে যারা মিলিটারি ফোর্স, আর্মড ফোর্স, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে যুক্ত, তাদেরকে কিন্তু কিছু মৌলিক অধিকার দেয়া হবে না। পার্লামেন্ট তাদেরকে কিছু মৌলিক অধিকার রেস্ট্রিক্ট করেছে। যেরকম দেখো, যারা আর্মড ফোর্স, প্যারামিলিটারি ফোর্সের সাথে যুক্ত, তাদের আর্টিকেল 19 কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে। দেখো আজকে যদি তারা মিডিয়ার সামনে গিয়ে কোনো বিবৃতি দিয়ে দেয়, ইন্টারভিউ দিয়ে দেয়, সেটা কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য ঠিক হবে না। বা দেখো আজকে যদি ধরে নাও, যদি তারা কোনো মিলিটারির মধ্যে কোনো পলিটিক্যাল পার্টি, অ্যাসোসিয়েশন, ইউনিয়ন খুলে বসে, সেটা কিন্তু ঠিক হবে? ঠিক হবে না। তাহলে তাদের জন্য কিন্তু কিছু মৌলিক অধিকার রেস্ট্রিক্টেড রয়েছে। আর্টিকেল 34 হচ্ছে আমাদের মার্শাল ল বা মিলিটারি শাসন। যদি ভারতে মিলিটারি শাসন কোনোদিনও লাগু হয়, তাহলেও কিন্তু পার্লামেন্ট কিছু মৌলিক অধিকার রেস্ট্রিক্ট করতে পারে। এবং আর্টিকেল 35 মাথায় রাখবে, মৌলিক অধিকারের ক্ষেত্রে ল তৈরি করতে পারে একমাত্র পার্লামেন্ট। মাথায় রাখবে এটা, যে সুপ্রিম কোর্টকে কিন্তু বলা হচ্ছে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। আমাদের মৌলিক অধিকার যদি খর্ব হয়, আমরা কার কাছে যাব? সুপ্রিম কোর্টের কাছে কিন্তু যাব দরখাস্ত করতে। কিন্তু মাথায় রাখবে, এই যে মৌলিক অধিকারগুলোকে আইনতভাবে লাগু কে করতে পারে? লাগু করতে পারে একমাত্র পার্লামেন্ট। যেরকম দেখো আর্টিকেল 17-এ রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা। আজকে যদি কেউ অস্পৃশ্যতা করে, আমি তখন তো সুপ্রিম কোর্টের কাছে যাব, কিন্তু তার আগে কিন্তু আইন রয়েছে, কেউ অস্পৃশ্যতা করতে পারবে না। পার্লামেন্ট আইন লাগু করেছে, আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। বা দেখো আজকে হিউম্যান ট্রাফিকিং, মানুষ কেনা বেচা বন্ধ করার জন্য পার্লামেন্ট লাগু করেছে ইমরাল ট্রাফিকিং অ্যাক্ট। তাহলে এইগুলো কিন্তু পার্লামেন্ট সবকটা কিন্তু লাগু করেছে, বিভিন্ন ভাবে কিন্তু লাগু করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কিন্তু পুরো বিষয় যেটা আমি আলোচনা করছিলাম। তো এইগুলো তোমরা ভালো করে পড়বে, এবং কি প্রশ্ন উত্তর এখান থেকে আসতে পারে সেটাও একটুখানি আমি আলোচনা করব। তো আসতে পারে অনেক ধরনেরই প্রশ্ন, যার মধ্যে আমি কিছু তোমাদের প্রশ্ন আমি ডিসকাস করে দেব।
যেরকম দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে এর মধ্যে কোন স্টেটমেন্টটা সত্য নয়, হুইচ অফ দিস স্টেটমেন্ট ইজ নট কারেক্ট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে আমাকে বলছে অপশন দিয়েছে এর কথা পার্ট 3 তে উল্লেখ আছে, সত্য নয় বলেছে। অবশ্যই কিন্তু এটা কিন্তু সত্য, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের কথা পার্ট 3 তেই উল্লেখ আছে, কারণ পার্ট 3 কিন্তু ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করে। আচ্ছা, এটা অ্যাবসলিউট না, অবশ্যই আমরা কিন্তু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন যেন তেন প্রকারে কিন্তু আমরা সেটি কিন্তু মানে আমি আজকে মনে করলাম যে আমি যা কিছু বলবো সেটা কিন্তু হবে না। পার্লামেন্ট কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন বসিয়ে রেখেছে, রেস্ট্রিকশনস বসিয়ে রেখেছে। আচ্ছা, ইট ক্যান নট বি কাটেলড বাই লেজিসলেশন, আইনের দ্বারা এটিকে কিন্তু বাধা দেওয়া যাবে না, মানে আইনের দ্বারা আমি পুরোপুরি স্পিচ এন্ড এক্সপ্রেশন বাদ দিতে পারবো না, এটাও কিন্তু ঠিক আছে আমাদের। আচ্ছা, ইট ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, আচ্ছা এটা কিন্তু ভুল। মাথায় রাখবে ইমার্জেন্সির সময় আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হতে পারে, আর্টিকেল 20 এবং 21 ছাড়া, এটা কি পড়িয়েছি। এবং আরেকটা কথা মাথায় রাখবে, এটাও বলে দিই, আর্টিকেল 358 এ ইমার্জেন্সি যদি লাগু করা হয় যুদ্ধের কারণে বা বহিরাগত আক্রমণের কারণে, তাহলে আর্টিকেল 19 যে আমাদের 6টা স্বাধীনতা আছে সেটা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা মাথায় থাকবে, তাহলে এটা হচ্ছে ভুল। আচ্ছা, নেক্সট কি দিয়েছে আমাকে প্রশ্ন দেখে নেবো আমরা। নেক্সট আমাকে একটা প্রশ্ন দিয়েছে যে এর মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটটা আর্মড ফোর্সের জন্য প্রযোজ্য, মানে এর মধ্যে ফান্ডামেন্টাল রাইট অ্যাপ্লাই টু দ্য মেম্বার অফ আর্মড ফোর্স, মানে কোন মৌলিক অধিকারগুলো সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য, এটাকে নির্ধারণ করবে। এখনই আমরা পড়লাম, এটা কিন্তু নির্ধারণ করবে পার্লামেন্ট আর্টিকেল 33-এ, কিন্তু এর কথা উল্লেখ আছে কিছু মৌলিক অধিকার সামরিক বাহিনীদের জন্য রেস্ট্রিক্টেড রয়েছে। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে এর মধ্যে কোনটা মৌলিক অধিকারের ক্ষেত্রে সত্য নয়। তাহলে মৌলিক অধিকার বিচারযোগ্য আমরা সবাই জানি, এটা হচ্ছে সত্য। মৌলিক অধিকার, আমাদের সংবিধানের মৌলিক অধিকার কিন্তু বিশাল এলাবোরেট, মানে এত এলাবোরেট কিন্তু ইউএসএ তেও নেই। মাথায় রাখবে আমরা মৌলিক অধিকারটা নিয়েছি কোথা থেকে, আমরা মৌলিক অধিকার নিয়েছি কিন্তু ইউএসএ তে এটাকে বলা হয় ম্যাগনা কার্টা না, আমরা কিন্তু এটা যে সোর্স আমরা কিন্তু নিয়েছি ইউএসএ থেকে। আচ্ছা, তার অনেক আগে 1215 সালে কিং জন অফ ইংল্যান্ড, 1215 সালে কিং জন অফ ইংল্যান্ড তিনি কিন্তু এই মৌলিক অধিকারের যে প্রথম ডকুমেন্টেড করে সেই ডকুমেন্টটাকে বলা হয় ম্যাগনা কার্টা, সেই ডকুমেন্টটাকে বলা হয় ম্যাগনা কার্টা। এবং আমরা এটা কিন্তু নিয়েছি ইউএস থেকে। ইউএস এর কোথা থেকে? ইউএস এর বিল অফ রাইটস, ইউএস এর যে ফান্ডামেন্টাল রাইট সেই চ্যাপ্টারটাকে বলা হয় বিল অফ রাইটস। তাতে কিন্তু এত কিছু ডিফাইন করা নেই যতটা আমাদের ভারতে ডিফাইন করা আছে, তার মানে এটাও কিন্তু সত্য। আচ্ছা, মৌলিক অধিকার সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র না ভাই, মৌলিক অধিকার রাজনৈতিক, পলিটিক্যাল বা লিগ্যাল ডেমোক্রেসির কথা বলে। সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসির কথা আমি তোমাদের পরের চ্যাপ্টারে পড়াবো। ডিপিএসপি রাজ্যের নির্দেশমূলক নীতির কথা কিন্তু বলছে। আচ্ছা, মৌলিক অধিকার অবশ্যই আমাদের পূর্ণ বিকাশের কথা কিন্তু এখানে বলছে, একদম সঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। চলে আসছি নেক্সট প্রশ্নে আমরা। মৌলিক আর্টিকেল 19 সাসপেন্ড করা যাবে না, এর মধ্যে কি গ্রাউন্ডে? এক্ষুনি পড়ালাম যে আর্টিকেল 19 যুদ্ধের জন্য, এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য অটোমেটিক্যালি সাসপেন্ড হতে পারে। ইমার্জেন্সি যদি লাগু হয় আর্মড রিবেলিয়ন, সশস্ত্র হামলার কারণে, তাহলে কিন্তু এটি সাসপেন্ড হবে না। নেক্সট চলে আসছি আমরা এবার রাজ্যের কথা কোথায় মেনশন আছে। তাহলে রাজ্যের কথা আমরা মেনশন আছে আর্টিকেল 12 ডেফিনেশন অফ দ্য স্টেট। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলছে এর মধ্যে কোন মৌলিক অধিকারটা শুধুমাত্র নাগরিকদের জন্য? খুব ভালো করে মাথায় রাখবে, আর্টিকেল 15, 16, 19, 29, 30 এই 5টা কিন্তু শুধুমাত্র নাগরিকদের জন্য, বাকি কিন্তু সব বাকিগুলো কিন্তু নাগরিকদের জন্যও বা এলিয়েন্সদের জন্য, মানে ফরেনারের জন্যও। তাহলে উত্তর কি হবে? 15 হচ্ছে উত্তর, এটা কিন্তু শুধুমাত্র নাগরিকরা পাচ্ছে, ফরেনার্সরা পাচ্ছে না। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। ইকুয়ালিটি বিফোর দ্য ল এর কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? এটা কিন্তু আমরা ইউকে থেকে নিয়েছি, তাই তো? ইকুয়ালিটি বিফোর দ্য ল আমরা ব্রিটেন থেকে নিয়েছি, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল যদি আসে এটা আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ থেকে নিয়েছি। নেক্সট আমি যদি চলে যাই, একটুখানি এই ডিফিকাল্ট প্রশ্নগুলো তোমাদের করাই। মিনিট। আচ্ছা, এই যে প্রিভেন্টিভ ডিটেনশন, মানে প্রিভেন্টিভ ডিটেনশনের কারণে যদি কেউ গ্রেফতার হয় তাহলে তাকে কদিন গ্রেফতার করে রাখা যেতে পারে? 3 মাস।
3 মাসের পরে একটা অ্যাডভাইজারি কমিটি বসবে, সেই কমিটি তোমার সাজা বাড়াতেও পারে আবার ভাই কমাতেও পারে। নেক্সট চলে আসছি আমরা, আর কি কি কোশ্চেন আসতে পারে। যেরকম দেখো মাইনরিটি, আর্টিকেল 30-এ মাইনরিটি ডেফিনেশন বলতে আমরা কি বললাম, তাহলে আর্টিকেল 29-এ আমরা মেজরিটি মাইনরিটি দুটোই বোঝাচ্ছি, কিন্তু আর্টিকেল 30-এ আমরা মাইনরিটি বলতে ধর্মীয় মাইনরিটি এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি বোঝাচ্ছি। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন দেখে নি, আর কি প্রশ্ন আসতে পারে। আচ্ছা এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলে। আমি জানি অনেকেই তোমরা উত্তর করবে আর্টিকেল 32, যে স্যার ডক্টর বি আর আম্বেদকর আপনি তো পড়ালেন সোল বলে না, ডক্টর বি আর আম্বেদকর কিন্তু বলছে হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা। শুধু যদি সোল হয় তাহলে সোলটা হচ্ছে প্রিয়াম্বল, ভালো করে মাথায় রাখবে। শুধু হলে প্রিয়াম্বল, এটা কিন্তু কে বলেছে, এটা বলেছে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবা, হ্যাঁ ইনি একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট, ইনি কিন্তু বলেছেন। এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে কে কখন কি কি বলেছেন, ঠিক আছে। তবে এই পর্যন্তই তোমাদের রাখছি, আশা করি চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে, কিছু হেল্প তোমরা পাচ্ছ। আমি পরবর্তীকালে যে চ্যাপ্টার সেটা পার্লামেন্ট নিয়ে আসবো, কারণ পার্লামেন্ট থেকেও কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে, তো পরের চ্যাপ্টারটা আমি পার্লামেন্ট নিয়ে করাবো। ঠিক আছে, সবাইকে টাটা।